এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল। হেভিয়েট 13 মন্ত্রী এমপির ব্যাংক হিসাব জব্দ। ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, মন্তব্য ফখরুলের। আওয়ামী লীগে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের রিট বৃহস্পতিবার। এবং 25 আগস্ট থেকে চালু হবে মেট্রো রেল। ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধের দাবি প্যাডেল রিকশা চালকদের। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি তাসনভা ঐশী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া সব পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফল কিভাবে করা হবে তা পরে জানানো হবে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, স্থগিত থাকা পরীক্ষাগুলো না নেওয়ার জন্য এইচএসসি পরীক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই স্থগিত থাকা বিষয়গুলোর পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। ফলাফল কিভাবে নির্ধারণ হবে তা পরে সিদ্ধান্ত হবে। এর আগে দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন হাজারো এইচএসসি পরীক্ষার্থী। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, এরই মধ্যে যে কয়টি বিষয়ে পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। হ্যাভিয়েট 13 মন্ত্রী এমপির ব্যাংক হিসাব জব্দ। আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন, সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন সহ 13 জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। পাশাপাশি তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবের লেনদেনও স্থগিত করা হয়েছে। দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়। এসব নেতাদের ব্যাংক হিসাব জব্দের পাশাপাশি তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবের লেনদেনও স্থগিত থাকবে। এছাড়া হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী কাগজপত্র চিঠি দেওয়ার তারিখ থেকে 5 কার্য দিবসের মধ্যে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নির্দেশনা দেওয়া হয়। প্রভাবশালীদের দুর্নীতি অনুসন্ধানে সক্রিয় দোদক। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। বৈষম্য বিরোধী আন্দোলনে তীব্র চাপের মুখে 5 আগস্ট পদত্যাগ করতে বাধ্য হয় আওয়ামী লীগ সরকার। সেদিনই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আন্দোলন তীব্র হওয়ার আগেই দেশ ছেড়ে পালান আওয়ামী লীগের অন্তত 90 জন এমপি মন্ত্রী। তবে শেষ পর্যন্ত যারা দেশ ছেড়ে পালাতে পারেননি তারা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছেন। এসব আত্মগোপনে থাকা মন্ত্রী এমপিদের ধরতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার আওয়ামী লীগ সরকারের অন্তত 41 জন প্রভাবশালী মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানে সক্রিয় হচ্ছে দুদক। সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। হেভিয়েটদের অভিযোগ অনুসন্ধানে একজন পরিচালকের নেতৃত্বে 3টি টিম গঠন করা হয়েছে। দুদকের একটি বিশ্বস্ত সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, গত 15 বছরে মন্ত্রী এমপিদের মধ্যে কারো আয় বেড়েছে, কারো আয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ বেড়েছে। তাদের সম্পদ ও আয় বৃদ্ধির পরিমাণ সর্বনিম্ন 100 গুণ থেকে লাখ গুণ পর্যন্ত হতে পারে। এ তালিকায় রয়েছেন টিপু মুন্সি, নসরুল হামিদ বিপু, সাধন চন্দ্র মজুমদার, আনিসুল হক, ডক্টর দীপুমণি, ডক্টর এনামুর রহমান, জাহিদ মালেক স্বপন, তাজুল ইসলাম, জুনাইদ আহমেদ পলক, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, খালিদ মাহমুদ, চৌধুরী ফরিদুল হক, গোলাম দস্তগীর গাজী, ইমরান আহমেদ, জাকির হোসেন, কামাল আহমেদ মজুমদার, জাহিদা হাসান রাসেল, নুরুল মজিদ হুমায়ুন, শাহজাহান খান, হাসান মাহমুদ, কামরুল ইসলাম ও হাসানুর হক ইনুর নাম। এছাড়া সাবেক সংসদ সদস্যদের মধ্যে বেনজির আহমেদ, সরওয়ার জাহান, শরীফুল ইসলাম জিন্না, শহীদুল ইসলাম বকুল, শেখ আফিল উদ্দিন, সলিম উদ্দিন তরফদার, কাজী নাবিল আহমেদ, এনামুল হক রিপিক, এনামুল হক, মেহের আফরোজ চুমকি, নুর আলম চৌধুরী শাওন, শেখ হেলাল উদ্দিন, স্বপন ভট্টাচার্য, কাজীমুদ্দিন আহমেদ, উদেন্দ্রলাল ত্রিপুরা, মহিবুর রহমান, মামুনুর রশিদ কিরণ, জিয়াউর রহমান সহ আরো বেশ কয়েকজনের নাম রয়েছে। এ সকল ব্যক্তির স্ত্রী সন্তান সহ নিকট আত্মীয়দের সম্পদের পরিমাণও অনুসন্ধান করা হবে বলে জানা যায়। এর আগে রবিবার সুপ্রিম কোর্টের একজন আইনজীবী
বিগত সরকারের প্রভাবশালী ৪১ জন মন্ত্রী ও এমপির দুর্নীতি অনুসন্ধান করতে দুদকে আবেদন জানান। আকিব হাসান, ভোরের পাতা। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতের গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, আইনানুগভাবে এখন শেখ হাসিনাকে ফেরত দিয়ে আইনের হাতে সোপর্দ করুন। বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচন করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা। সব সংস্কার করে এরপর নির্বাচনের আয়োজন করবে আশা প্রকাশ করেন তিনি। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভুইয়া নিজেই শুনানি করেন। তিনি বলেন, রিটের এই বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে। এর আগে সোমবার মানবাধিকার সংগঠন শারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া রিটটি দায়ের করেন। এছাড়া রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। ১,০০০ টাকার নোট বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে চীন ও কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা এ সময় আরও বলেন, চীনের ঋণের সুদ কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর অনুরোধ করা হয়েছে। সরকারের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, আগে অনেক প্রকল্প অযাচিতভাবে নেওয়া হয়েছে, এতে করে সরকারের দায় বাড়ে। এই ঋণের চাপ সাধারণ মানুষের ওপরেও পড়ে। বর্তমানে সরকারের ১৮ লাখ কোটি টাকার সত্যি চাপের। এ চাপ নিয়েই বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। তবে আগামীতে অপচয় হয় এমন প্রকল্প না নিয়ে জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে। মেট্রো রেলের কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করার পর নিজ নিজ কাজে মঙ্গলবার যোগদান করেছেন। আগামী রোববার ২৫ আগস্ট থেকে মেট্রো রেল চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক জাতীয় প্রেস ক্লাবের মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন। এ সময় সচিব মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মেট্রো রেল অতি দ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। তবে মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর ১০ এই দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি। ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধের দাবি প্যাডেল রিকশা চালকদের আন্দোলনের পর থেকে মহাসড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশার চলাচল বেড়েছে, আর নগরে ব্যাটারি চালিত রিকশা জনসাধারণের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এ নিয়ে প্যাডেল চালিত রিকশা চালকদের ক্ষোভের তৈরি হয়েছে। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের দাবি জানিয়েছেন প্যাডেল রিকশা চালকরা। বিস্তারিত নাইমুর রহমানের রিপোর্টে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের পর থেকে মহাসড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশার চলাচল বেড়েছে। ঢাকা পরিণত হয়েছে রিকশা নগরীতে, আর এই নগরের ব্যাটারি চালিত রিকশা জনসাধারণের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রচলিত প্যাডেল চালিত রিকশার তুলনায় নতুন প্রযুক্তির রিকশার দখলেই রাজধানী। তবে এ নিয়ে প্যাডেল চালিত রিকশা চালকদের ক্ষোভের তৈরি হয়েছে। সকাল ৭টা বাজে বাইরে টাকা মারছে ৩০০, জমা আছে ১২০ টাকা। এই অটো লেগে আমরা মোটে খেপে না। এখন বর্তমান জনগণ নামে অটো বিচ্ছে, যে অটোটা আগের মধ্যে যেরকম মহল্লায় ছিল এরকম মহল্লায় চলুক, ভিতরে না আসুক। মানে অটো যেন তুলে দিয়ে আগে যেমন সিস্টেমে চলছিল এই সিস্টেমে যেন চলে অটো, আর পায়ে রিক্সা যেন মেন রোডেই চলে। আমাদের অটো রিক্সার কারণে ভাত পাইতেছি না। অটো রিক্সা ৮০ টাকার ভাড়া ৪০ টাকা নিয়ে যায়। বাংলাদেশে অটো রিক্সা চললেও কোনো মেন রোডে উঠতে পারবে না, ওনারা যখন অলিগলিতে ব্যবহার করতে পারে। তাছাড়া আমাদের মেন রোডে গাড়ি উঠলে আমরা গাড়ি ভাঙচুর করতে বাধ্য হব।
মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবি তুলেছেন প্যাডেল চালিত রিকশা চালকরা। এদিকে চলমান সহিংসতার কারণে যাত্রী না থাকায় সংসার নিয়ে হিমশিম অবস্থা বলে জানান অটোরিকশা চালক। এই অবস্থায় ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ হলে চরম বিপদে পড়বেন তারা। যাত্রীদের অভিযোগ, নিয়মনীতি না থাকায় বেপরোয়া অটোরিকশা। ব্যাটারি চালিত রিকশার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিবে প্রত্যাশা সবার। অটোরিকশাগুলো এগুলো আপনার খুব স্পিডে চালায়, সেই জন্য আপনার অ্যাক্সিডেন্টের সংখ্যাটা একটু বেশি থাকে। যে দুর্ঘটনাগুলো হয় এখানে আর কি একটা আপনার জীবন উপরে একটা ঝুঁকি থাকে আর কি। নাইমুর রহমান, ভোরের পাতা, ঢাকা। মোদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনিকে 4 দিন এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিন রিমান্ড নিতে আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন দীপু মনির 4 দিন ও জয়ের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মোসাররত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যার প্রধান আসামি সায়েম সুবহান আনভির সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার। হত্যায় ন্যায় বিচার নিশ্চিতে 3 পক্ষের ব্যর্থতা ছিল দাবি করেন মুনিয়া হত্যা মামলার আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার। বিস্তারিত পুলক রাজের প্রতিবেদনে। কোন একজন নাগরিক হত্যাকাণ্ডের শিকার মোসাররত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যার প্রধান আসামি সায়েম সুবহান আনভির সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর পরিবার। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মোসাররত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যার প্রধান আসামি সায়েম সুবহান আনভির সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর পরিবার। মঙ্গলবার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মুনিয়া হত্যা মামলায় আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার বলেন, মুনিয়া হত্যায় ন্যায় বিচার নিশ্চিতে 3 পক্ষের ব্যর্থতা ছিল। তিনি বলেন, রাষ্ট্র যারা পরিচালনা করেছেন তাদেরকে এই মামলা তত্ত্বাবধান করতে হতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সেল আছে গুরুত্বপূর্ণ মামলা তদারকির বিষয়ে, কিন্তু তারা সহজে ম্যানেজ হয়ে যায়। আপনারা এই পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায় বিচারের স্বার্থে আপনারা দাঁড়ান। আপনারা রাষ্ট্রের 4র্থ স্তম্ভ। আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমরা ন্যায় বিচার পাবো। আমি মনে করি আজকে আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমি আহ্বান রাখবো, আজকে এই হত্যাকারী এবং ধর্ষণের যারা আসামি তাদেরকে গ্রেফতার করুন এবং মামলা আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ আদেশের মাধ্যমে পুরো তদন্তে পাঠান। না হলে এই ধর্ষণকারীরা আজকে মুনিয়া, কালকে আরেকজন, পরশু আরেকজন, এই ঘটনা বাংলাদেশে যাতে আর কোনোদিন না ঘটে সেই রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই। সংবাদ সম্মেলনে মুনিয়ার পরিবারের সদস্যরা নিজেদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নির্বাহী আদেশের মামলা পুনঃতদন্তের দাবি জানান। বাংলাদেশে কোনো পুলিশ, কোনো তদন্তকারী অফিসার ঘুষ খেয়ে মামলার ন্যায্যতা নষ্ট করবে, মামলার আসামিকে বাঁচিয়ে দেবে, এইটা আমরা এই বাংলাদেশে আর কোনোদিন দেখতে চাই না। এর আগে 2021 সালের 26 এপ্রিল রাতে ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় 21 বছর বয়সী মোসাররত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। সেই রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে বসুন্ধরা গ্রুপের এমডি আনভিরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 শিক্ষকের বিরুদ্ধে মেয়ে শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে এসে শিক্ষার্থীরা এই 2 শিক্ষকদের মুখোশ খুলে দেন। শিক্ষার্থীদের অভিযোগ, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন ও অধ্যাপক সুমন দাস ক্লাসের শেষে ছাত্রীদের হেনস্থা করতেন। শিক্ষার্থীদের দাবি, ভুক্তভোগী ছাত্রীরা এতদিন লোকলজ্জায় ও ভয়ে বিষয়টি গোপন রাখলেও এবার মুখ খুলতে শুরু করেছে। 2 শিক্ষকের পদত্যাগ ও অব্যাহতির দাবিতে অসহযোগ আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে জানতে শিক্ষকদের সাথে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি। কুমিল্লার প্রভাবশালী সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি মেয়রের পদে থেকে অপসারিত তাহসিন বাহার সূচনা বিরুদ্ধে এবার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মিছিলে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। সোমবার রাতে নগরের দক্ষিণ চরথা এলাকার কাশেম মিয়ার ছেলে ছোটন মিয়া মামলাটি করেন। এই তথ্য জানিয়েছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন। মামলায় বাহার ও
সূচনা সহ এজাহার নামের 225 জন এবং অজ্ঞাতনামা আরও 150 জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে 19 জুলাই বিকেলে কুমিল্লায় নগরীর দক্ষিণ চরথা এলাকা থেকে মামলার বাদীসহ অর্ধশতাধিক ছাত্র জনতা মিছিল নিয়ে নগরীর কান্দিরপাড় এসেছিল। এ সময় মামলার প্রধান আসামি বাহার ও তার মেয়ে সূচনার নির্দেশে বিভিন্ন অস্ত্র নিয়ে মামলার অন্য আসামিরা হামলা চালায়। এ সময় গুলি চালিয়ে, পিটিয়ে ও কুপিয়ে অনেককে আহত করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির আমন্ত্রণে শুক্রবার কিয়েভ সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, রাশিয়ার পুরো মাত্রায় অভিযান শুরুর পর এই প্রথমবার ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করবেন। ইউক্রেনের পাশাপাশি মোদি পোল্যান্ডেও যাবেন। কয়েক সপ্তাহ আগেই মোদি রাশিয়া গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। সেই সময় রাশিয়ার প্রেসিডেন্টকে মোদির জড়িয়ে ধরার ছবি নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন ইউক্রেন। এবার বিনোদনের সংবাদ। ঢালিউড অঙ্গনের নায়িকা নিপুণ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বসেছিলেন সাধারণ সম্পাদক পদে। শুধু নির্বাচনে নয়, শিল্পী সমিতির অনেক সদস্যদের পদ বাতিল করেছেন ক্ষমতার জোরে। বিস্তারিত জারিন জারার প্রতিবেদনে। চলচ্চিত্রে জায়েদ খান থেকে শুরু করে মিশা সওদাগর ও ডিপজল সহ কাউকে পাত্তা দেননি এই নিপুণ। এদের সবাইকে দেখিয়েছেন হাইকোর্টের দরজা। এত ক্ষমতা কোথায় পেলেন তিনি? 2006 সালে এফআই মানিক পরিচালিত পিতার আসন চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন নিপুণ। কিন্তু জীবনের মোড় ঘুরে গেল 2008 সালে। সাজগর ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। এরপরই 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বদলে যান নিপুণ। রাজনৈতিক অঙ্গনে তার চলাফেরা বাড়তে থাকে। সেই সময়ই শেখ সেলিমের সাথে পরিচয়। বনানীর অভিজাত এলাকায় নিপুণ গড়ে তোলেন নিজস্ব পার্লার। সেটা উদ্বোধন করতে আসেন শেখ সেলিম। সেই থেকেই আলোচনায় আসেন নিপুণ। তৈরি হয় তাদের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু শেখ পরিবারের আত্মীয় বলে কেউ মুখ খোলেননি। 2022 সালে চলচ্চিত্র নির্বাচনে কম জল ঘোলা করেননি এই অভিনেত্রী। সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জায়েদ খান জয়ী হন। 13টি ভোটে পরাজিত হন নিপুণ। কিন্তু প্রকাশিত ফলাফলে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে আপিল করেন সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। সেখান থেকে জল গড়ায় আদালতে। শেষমেশ আদালতের রায়ে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন এই অভিনেত্রী। তবে পিছনের গল্প শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে। ভোট গণনার রাতে নির্বাচন কমিশনের ওপর দেশের ক্ষমতাবান একজন রাজনীতিবিদ চাপ প্রয়োগ করেছিলেন নিপুণকে জেতানোর জন্য। সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচন কমিশন হারুন বলেন, একের পর এক ফোনে আমাকে ভয় দেখানো হয়, তুলে নিয়ে যাবে। এখন যে আয়নাঘরের কথা শুনছি, তখন সেরকম কোনো আয়নাঘরের কথা শোনা থাকলে হয়তো সৎ থাকার সম্ভব হতো না। আমাকে মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়েছিল। রাজি না হওয়ায় ফলাফল নিয়ে হাইকোর্টে মামলা করেন নিপুণ। আমাকে বানিয়ে দেওয়া হয় অন্য একটি রাজনৈতিক দলের সদস্য। নানা কাণ্ডে আমাকে ছোট করা হয়, এফডিসিতে নিষিদ্ধ করা হয়। নির্বাচনে নিপুণকে জয়ী করতে নির্বাচন কমিশনারদের ভয়ভীতি ও প্রলোভন দেখান রাজনৈতিক নেতারা। এমনকি নিপুণকে জয়ী করতে 17 বার ফোন করেন শেখ সেলিম। পরে আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসে নিপুণ। তিনি পুরো সময় দায়িত্ব পালন করেন। এ সময় নিপুণের কর্মকাণ্ডে অনেকে অভিযোগ তোলেন। যারা অভিযোগ তুলেন তাদের সদস্য পদ থেকে বাতিল করে দেন এবং 2024 থেকে 26 সালের নির্বাচনের আগে জায়েদ খানের পদ বাতিল করে দেন তিনি। 2024 থেকে 26 চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শুরু হলে সাধারণ সম্পাদক পদে ডিপজলের কাছে পরাজিত হয় নিপুণ। পরাজয় মেনে ডিপজলের গলায় মালা পরিয়ে দেন।
কিন্তু 25 দিন পরই মত পরিবর্তন করে নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ পুরো কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন নিপুণ। তবে বেশি সুবিধা করতে পারেননি। নির্বাচনে হেরে যাওয়ার পরও কোটা সংস্কার আন্দোলনের সময় শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে গত জুলাই মাসে বিবৃতি দেয় নিপুণ। এরপর তিনি বর্তমান কমিটির নির্বাচিত সদস্যদের তোপের মুখে পড়েন। তার বিবৃতিতে লেখা ছিল, কোটা আন্দোলনকে ইস্যু করে যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছেন এবং রাজাকারদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তাদের প্রতি তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। মনে রাখতে হবে তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। এবার খেলাধুলার সংবাদ। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সদ্য সাবেক প্রধানমন্ত্রীর আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন তিনি। বর্তমান প্রেক্ষাপটে তার বোর্ড সভাপতির দায়িত্ব পালন করা এক প্রকার অসম্ভবই বলা চলে। এর মধ্যেই আগামীকাল বুধবার বোর্ড সভা ডেকেছে বিসিবি। সরকার পরিবর্তনের পর এটিই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা। জানা গেছে এই সভায় অনলাইনে অংশ নেবেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। এই সভাতেই নিজের পদত্যাগের ঘোষণা দেবেন তিনি। একই দিন নতুন বোর্ড প্রেসিডেন্টের ঘোষণাও আসতে পারে। বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক নির্বাচক ফারুক আহমেদ। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সংস্থাটির সভাপতি হতে হলে তাকে পরিচালক হতে হবে। তবে ফারুক আহমেদ বর্তমান বোর্ডের পরিচালক পদে নেই। এ কারণেই তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক করে বিসিবিতে আনা হবে। এরপর বিসিবির পরিচালকদের ভোটে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল। হেভিয়েট 13 মন্ত্রী এমপির ব্যাংক হিসাব জব্দ। ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, মন্তব্য ফখরুলের। আওয়ামী লীগে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের রিট বৃহস্পতিবার। এবং 25 আগস্ট থেকে চালু হবে মেট্রো রেল। ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধের দাবি প্যাডেল রিকশা চালকদের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।